মিশান তীব্রর সঙ্গে কথা বলা শেষ করে ওর বাঙালি গার্ডদের কাছে যেয়ে তীব্রের দিকে দেখিয়ে বলল, এর ফুল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমার চাই আজ রাতের মধ্যেই। ওকে ম্যাম। মিশান আর চোখে তীব্রকে দেখছে আর পর্যবেক্ষণ করছে। তীব্রর ব্যাপারটা নিয়ে মিশান খুব ভাবছে। তীব্রকে দেখে পুরোটাই কেমন জানি রহস্যময় লাগে। আরেকদিকে তীব্রর কাছে গেলেই কেমন একটা ফিল হয় ভিতরে, যা অন্য কারোর জন্য হয়নি কোনো দিন। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ মিশান পেল। মিশান সবসময় পুরুষের থেকে দূরেই থাকে। পুরুষের সঙ্গ ওর পছন্দ না, যার কারণে মিশানের প্রতিটা গার্ড প্লাস কেয়ারটেকার সবগুলো মেয়ে। এদিকে তীব্রের ধারণাটাও বাইরে মিশান একটা মাফিয়া। তীব্রের ধারণা মিশান একটা সাদামাটা মেয়ে, ভদ্র মিষ্টি, একদম তীব্র যেমন মেয়ে চাই। তীব্র ঠিক বুঝতে পারছে না ও মিশানকে ভালোবেসে ফেলেছে কিনা। এদিকে মিশানেরও একই কনফিউশন, তীব্রকে না আবার ভালোবেসে ফেলে। গায়ে হলুদের রাত কেটে পরের দিন এসে গেল বিয়ের দিন। সবাই সকাল থেকে খুব হইচই করছে। ঘুম ভাঙতেই শেফা এসে মিশানকে জানালো তীব্রের ফুল ইনফরমেশন। মিশান অনেকটা বাঁকা হাসি হাসলো, হয়তো তীব্র ওর মনমতো মিলে গেছে। আর এদিকে ইফতি বারবার তীব্র থেকে জানার চেষ্টা করছে ও মিশানকে পছন্দ করে কিনা। মিশানের গুণগান গেয়ে চলেছে তীব্রর কানের কাছে। তীব্র হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না ইফতির পাগলামি দেখে। তীব্র আলাদা করে মিশানের ব্যাপারে কিছু জানার চেষ্টা করেনি। মিশানের কোনো কাজই সন্দেহজনক লাগেনি। এদিকে সেই বিরক্তিকর আননোন নাম্বার থেকে আবারও মিশানকে বিরক্ত করে যাচ্ছে। মিশান এবার অসহ্য হয়ে লোকটিকে দেখা করতে বলল। সকাল থেকেই সবাই সাজগোজ শুরু করেছে। এদিকে মিশানের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ঘুরে ঘুরে সবাই সাজগোজ দেখছে। মিশান, তুমি কি এভাবেই যাবে নাকি? সাজগোজ এর খবর নেই? সবাই কখন থেকে রেডি হওয়া শুরু করেছে? বৌদি, আমি কার জন্য সাজবো বলো? তুমি সাজলে নিলয় দাদা তোমায় দেখবে, নীলিমা আপু সাজলে ইফতি ভাইয়া দেখবে, রাফা সারা ইতু ওরা সাজলে ওদের বয়ফ্রেন্ডদের পিক তুলে দেখাবে। বাট আমি কাকে দেখাবো, কার জন্য সাজবো বলো? আরে, আমার ননদিনীর কত কষ্ট। তা নন্দাই একটা খুঁজবো নাকি? না গো বৌদিদি, আমি নিজেই খুঁজে নিবনি, আর সাজুগুজু সেদিনই করবনি। মানে তুমি এখন সাজবে না? আমার রেডি হতে টাইম লাগবে না। শেফা, ইয়েস ম্যাম। এক কাপ কফি আনো। শিওর ম্যাম। মিশান, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। যাও, রেডি হয়ে নাও। আচ্ছা, আমি কি বলেছি? আমি রেডি হব না? হব তো, কফিটা খেয়ে নি, আমার টাইম লাগবে না। শিওর তো? একদম। বৌদিদি চলে গেল মিশানের রুম থেকে। মিশান কফিটা খেয়ে নিল। কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালো। একটা শাড়ি ব্ল্যাক কালারের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। শাড়িটার আঁচল ব্লু কালার আর বাকিটা ব্ল্যাক। শাড়িটা খুবই সিম্পল বাট দেখতে খুব সুন্দর। মিশান শাড়িটা পরে নিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিল। যদিও মিশানের ঠোঁট এমনিতেই গোলাপি, লিপস্টিকটা দেয়াই বোঝা যাচ্ছে না। আর লম্বা চুলগুলো আলগায় রাখলো, আর কোনো সাজ সাজলো না। রাফা এসে মিশানকে জোর করে হাতে অনেকগুলো নীল চুড়ি পরিয়ে দিয়ে দিল। তাছাড়া আর কোনো সাজ মিশানকে কেউ সাজাতে পারল না। মায়ের মারা যাওয়ার আগে যে লকেট আর চেনটা নিশানের গলায় পরিয়ে দিয়েছিল, মিশান সেটা আজ অবধি খুলেনি, আর এর উপর দিয়ে কোনো অর্নামেন্টও পরেনি। মিশান এমনিতেই অনেক লম্বা, শাড়ি পরায় ওকে আরও বেশি লম্বা লাগছে। সবাই মিশানকে অবাক হয়ে দেখছে। মিশানকে দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকে নীলিমা এমনিতেই একটা মিষ্টি মেয়ে, বউ সাজাতে ওকে যেন হুড়পড়ির মতো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। সবাই ইফতিকে বরকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। ইফতিকে রেডি করে দিয়ে ইফতির বন্ধুরা ওর সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর তীব্রের কোনো হুদিসই নেই। ইফতি ফোনের উপর ফোন করেই যাচ্ছে। সেই সকাল থেকে তীব্র বাড়িতে নেই, গার্ড নিয়ে বেরিয়ে পড়েছে। ফোন দিতে দিতে হয়রান, কিন্তু তীব্র ফোন রিসিভ করছে না।
দুপুরের দিকে তীব্র বাসায় এসে হাজির হলো ইফতির সামনে। ইফতি রেগে আছে চরমভাবে। তীব্র বুঝেছে সেটা ভালোভাবেই। বিয়ের বর বিয়ে করতে যাবে আর এরকম লাল দেখাচ্ছে কেন? মরিচ খাইছো নাকি? কোথায় ছিলে? রেডি হবে কখন? 5 মিনিটের মধ্যে রেডি না হলে রেডি না হলে? আমি বিয়ে করতে যাব না। ইফতি, তুমি তো জানোই আমার পেশাটা কি। এক জায়গায় স্থির হয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তা তো হবেই না। ইফতি তো আর নিজের ভাই না, মামা তো ভাই। তার জন্য কি আর সময় হবে? যেখানে আমার বাবার মতো একটা মামা পেয়েছি, সেখানে আমার ভাইটাকে আলাদা করে দিলে মামা? তা নয় তো কি, এখন আসার সময় হলো তোমার? যখন তখন বেপাত্তা হয়ে যাও তুমি। ওকে ওকে, আমরা কথা না বাড়াই। এবার তীব্র প্লিজ ভাই রেডি হয়ে আসো, লেট হয়ে যাচ্ছে, আমাদের বেরিয়ে যেতে হবে। ওয়েট জাস্ট 10 মিনিট। তীব্র তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। একটা ব্লু কালারের শার্ট আর তার উপর ব্ল্যাক কালারের ব্লেজার। দেখতে কি দারুণই না লাগছে। মাঝারি চুলগুলো হালকা জেল দিয়ে পিছনে এলিয়ে দিয়েছে। দেখতে আজ তো পুরাই ড্যাশিং হিরো, ও সরি ভিলেন লাগছে। বিয়ে বাড়ির আজ সবকটা মেয়ে তীব্রর পিছু লাগবে। বরযাত্রী বেরিয়ে গেল সেন্টারের উদ্দেশ্যে। কনে যাত্রীও বেরিয়ে গেল। সবাই সময় মতো চলে আসলো। নীলিমা আর ইফতিকে পাশাপাশি বসানো হলো সোফায়, যার পুরোটাই ফুল দিয়ে সাজানো। মিশান নীলিমার পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতাকি করছে, যেন কাউকে খুঁজছে। সে আর কেউ নয়, মিশানের চোখ তীব্রকে খুঁজছে। হঠাৎ মিশান থমকে গেল। তীব্র ফোনে কথা বলতে বলতে আসছিল ওদের দিকেই, কিন্তু তীব্র এখনও মিশানকে খেয়াল করেনি। কথা বলতে বলতে তীব্রর সামনে মিশান পড়ে গেল। তীব্র চোখ আটকে গেল মিশানকে দেখে। অপলক হয়ে মিশানকে দেখছে। আর মিশান তো সেও কখন থেকে নির্বাক হয়ে তাকিয়ে আছে তীব্রের দিকে। তীব্রর কানে ফোন, কিন্তু তীব্র সেদিকে কোনো ধ্যান নেই। ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে। অনেকক্ষণ পর ওপাশ থেকে ফোন কেটে আবার কল করতেই তীব্র মিশানের কলের রিংটোনের আওয়াজে হুঁশে ফিরে। আই কল ইউ ব্যাক। এবার মিশানের দিকে তাকিয়ে বলল, ইউর লুকিং সো বিউটিফুল মিশন, থ্যাঙ্কস। বাট সামথিং ইজ মিসিং। হোয়াট? ইউর স্মাইল। মিশান কিছু না বলেই মুচকি হেসে দিল। নাও ইউর লুকিং পারফেক্ট। থ্যাংক ইউ, অ্যান্ড ইউ আর লুকিং সো ড্যাশিং। বি কেয়ারফুল, ওকে? ওয়াই? বিয়ে বাড়ি তো, তাই বলা যায় না। এরকম একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলে সামনে দিয়ে ঘুরবে আর মেয়েরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। যে কোনো সময় যে কেউ ঘাড়ে ঝুলে যেতে পারে। ও রিয়েলি? ইয়া। বাট আমি নিজেই যদি কারো ঘাড়ে ঝুলে যাই? তাহলে তো হলোই। আর যে মেয়েকে আপনি পছন্দ করবেন সে তো মাস্ট আপনি বলার আগে রাজি হয়ে যাবে। ওফ শ্যাট আপ, একটু বেশি প্রশংসা করে ফেলে তুমি। বিলিভ না হলে ট্রাই করে দেখতে পারেন। আমি ভুলভাল কথা বলি না, যা বলি তাই সত্যি হয়। রিয়েলি? ইয়া, অফকোর্স। ওকে, আই উইল ট্যাগ ইট। ওকে। ভেবে বলছো তো? কেন? এমনও তো হতে পারে তোমার ঘাড়ে ঝুলে গেলাম। আগে ট্রাই করে তো দেখেন, পরেরটা পরে দেখা যাবে। ওকে ওকে। হইচই চলছে বিয়ে বাড়ি। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো হলো নীলিমা আর ইফতির। একে অপরকে মালা বদল করলো। মালা বদলের সময় মিশান ছিল নীলিমার পাশে আর তীব্র ছিল ইফতির পাশে। যখন নীলিমা ইফতি মালা বদল করলো, সবাই হাততালি দিয়ে উঠল একসাথে। এদিকে তীব্র মিশানের দিকে তাকিয়ে ভ্রুকুচকে হেসে দেয়। মিশানও তীব্রের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। ইফতি আর চোখে সব দেখছে। তীব্রকে আলাদা করে নিয়ে ইফতি তীব্রকে বলল, দেখো, সত্যি করে বলো, তুমি মিশানকে পছন্দ করো? কি যা তা বলছো তুমি? লুকাবে না, বলে দিলাম, স্বীকার করো। আমি কাল থেকে ভালোভাবে খেয়াল করেছি তুমি ঘুরে ফিরে মিশানের আশেপাশে দিয়ে যাচ্ছ, ওর সাথে কথা বলছো, আবার মুচকি মুচকি হাসছো ওর দিকে তাকিয়ে। তুমি তো আর সবার মতো না, মেয়েদের সাথে কথা বলবা, তাদের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকানোর এসব তো কোনো দিনই ছিল না তোমার মধ্যে। ইফতি? মাথার পিছনে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলো। আই থিঙ্ক। হোয়াট? ইয়া, আই থিঙ্ক শি ইজ পারফেক্ট অ্যাজ এ
লাইফ পার্টনার। রিয়েলি? আই থিঙ্কস ওর প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে যায়। সবসময় যেন মনে হয় আমার চোখ দুটো ওকেই খুঁজছে। আই নো ইটস হ্যাপেন্ড ভেরি অলরেডি, বাট আই ওয়াজ রিয়েলাইজ আই জাস্ট লাভ হার অ্যান্ড আই ওয়াজ হার ফর মাই লাইফ পার্টনার। তাহলে লেট করো না প্লিজ, প্রপোজটা করে ফেলো। করব, বাট কিভাবে করব বুঝতে পারছি না। আজ রাতেই করে ফেলো। আজকে রাতেই? হ্যাঁ, যা বলার আমি বলে দিব। বাট ইফতি ও যদি রাজি না হয়, তখন তো আমার মাথা রক্ত উঠে যাবে আর আমি ওকে মেরে ফেলবো। আরে না না, তা হবে না। আমার ভাই কাউকে পছন্দ করবে আর সেই মেয়ে করবে না, এটা হয় নাকি? আই থিঙ্ক মিশানও তোমাকে পছন্দ করে। দেখি কি হয়, বাট আজ রাতে না, আমার টাইম লাগবে। কি বলছো সময় লাগবে মানে? মিশান লন্ডনে চলে যাওয়ার পর বলবে? আরে না, তা না। কোনো কথা না, আজ এক্ষুনি বলবে। আমি মিশানকে ডেকে আনছি, ওয়েট। বলেই আর ইফতি দেরি করলো না, মিশানকে খুঁজতে লাগলো। বাট মিশানকে কোথাও দেখছে না। যাকেই জিজ্ঞেস করছে কেউ বলতে পারছে না মিশান কোথায়। ইফতি বাইরে গার্ড পাঠালো, মিশানকে তাও পেল না খুঁজে। এবার তীব্র বেরিয়ে এলো মিশানকে খুঁজতে। কমিউনিটি সেন্টারটা পুরোটাই সাজানো, বিশাল এরিয়াটাও আলোকসজ্জা দিয়ে সাজানো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মিশান, আলোকসজ্জার শেষ প্রান্তে প্রায়। মিটিমিটি আলোতে মিশানকে বোঝা যাচ্ছে না দূর থেকে, শুধু মনে হচ্ছে কেউ একজন হেঁটে যাচ্ছে। মিশান একটা মোড়ের সামনে দাঁড়ালো, আর একটা হাইস থেকে দুজন লোক বেরিয়ে এলো। তাদের পিছন থেকে একজন কালো কোট পরা, সানগ্লাস চোখে দেওয়া, মিডিয়াম হাইটের একজন লোক বেরিয়ে এলো। গায়ের রং কালো, মাথায় তেল বা জেল কিছু একটা দিয়েছে, যার জন্য চিকচিক করছে। হাই বিউটিফুল। হাই। তুমি সাজলে এত সুন্দর লাগে জানতাম না। মনে হচ্ছে আজই তোমায় বিয়ে করে ফেলি মিস লন্ডন। মিশানের কাছে যেতে যেতে। ও, আমাকে পাওয়ার খুব শক্ত, তাই না? ইয়াহ বেবি, আই জাস্ট ফল্ড ইউর সেক্সি মোড অ্যান্ড ইউর চার্মস। আই ওয়ান্ট এনি কস্ট। বুকের পাটা আছে। বুকের পাটা তো তোমার আছে মনে হচ্ছে। তুমি একা একটা মেয়ে আমার সাথে একা দেখা করতে এসেছো? ভালোই করছো, আমার কাজে সুবিধা করে দিলে। হোয়াট? তোমাকে শাড়িতে হেভি সেক্সি লাগছে। শাড়ির ভাঁজে শুধু নারীই থাকে না, তোদের মতো কুকুরদের জমও থাকে। বলেই মিশান পিস্তল বের করলো, একদম ওই লোকটার কপালে তাক করলো। খেলনা বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? মিশান 7-5 না ভেবেই কারেন্টের গতিতে একটা গুলি বসিয়ে দিল লোকটার পিছনে একজনের বুকে। সাথে সাথেই সে মাটিতে নুয়ে পড়ল, নাও। লোকটার কপালে বন্দুক রেখে। প্লিজ এমন কিছু করো না। নাম? ফারুক মিয়া। বাড়ি? ধানমন্ডি। আমার পিছু নিয়েছিস কেন? মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার সময় এয়ারপোর্টে তোমাকে দেখছিলাম। প্রথম দেখায় ভালো লেগে গেল। খোঁজ নিয়ে দেখলাম তুমি নিলয় খানের বোন লাগো। লন্ডনে থাকো, পড়াশোনা করো। তারপর থেকে আরও বেশি ভালো লাগলো তোমায়, তাই তোমার ফোন নাম্বারটা কালেক্ট করি আর তোমায় কল করে বিরক্ত করতাম। গুড, বাট একটা কথা, তুই আমার সম্পর্কযুক্ত যা যা শুনেছিস সব ঠিক, বাট একটা খবর তুই জানিস না। কি? I am not a sweet chocolate girl. I am the top mafia in London, top gangster in London. Got it? The future leader of the Platinum Star Group. ম্যাম ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। ক্ষমা? মিশন ওয়ার্নিং এ দেয় না, সেখানে ক্ষমা করাটা অতি তুচ্ছ। সো নাও গুড বাই। মিশান ফারুকের কপালে শুট করে দিল, আর পিছনে আরেকজন গার্ড ছিল, তাকেও গুলি করে দিল। এরপর মিশানের গার্ডরা এসে লাশগুলো সেই হাইস নিয়ে দূরে চলে গেল। রাতের অন্ধকারে রোডের মধ্যে লেগে থাকা রক্তগুলো বোঝা যাচ্ছে না। হাইসটা ছেড়ে দেওয়ার পরই মিশন পিছনে ঘুরে কমিউনিটি সেন্টারের দিকে যাবে, ঠিক তখনই দেখতে পেল কিছুটা দূরে তীব্র দাঁড়িয়ে আছে মিশনের দিকে তাকিয়ে।
মিশান থমকে গেল অনেকটাই তীব্রকে দেখে। মিশান তীব্রকে পিছনে ফিরে দেখে অনেকটা ভূত দেখার মতো ছিটকে গেল। তীব্রকে দেখে অনেকটাই অবাক হয়ে গেল। এখানে কি করছো তুমি? না মানে কিছু না, আপনি এখানে কেন? তোমাকে খুঁজতে খুঁজতে এসে গেছি এদিকে, আর পেয়েও গেলাম। কিন্তু তুমি এখানে একা কেন? এনি প্রবলেম? তার মানে মিস্টার তীব্র মাত্র এসেছে, আর কিছু দেখেনি? মিশান, না মানে এমনি বিয়ে বাড়ির হই হুল্লোড় ভালো লাগছিল না, তাই একটু নিরিবিলি খুঁজছিলাম। হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়েছি। শিট, মিথ্যা বললাম কেন আমি? ও আচ্ছা, চলো এই দিকটা দিয়ে হেঁটে আসি। শিওর। কি হচ্ছে এসব আমার সাথে? আমি মিথ্যা কেন বললাম? তীব্র মিশান দুজনেই হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে। ল্যাম্পপোস্টের আলোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুজন। কেউ কিছু বলছে না, চুপচাপ হেঁটে যাচ্ছে। এরই মধ্যে তীব্রই বলা শুরু করলো, আর লন্ডন ব্যাক করছো কবে? লন্ডনে ব্যাক করার কথা মনে করে বুকে বাঁ পাশে কেমন একটা অনুভব হলো। এই তো কাল পরশু। এত তাড়াতাড়ি? হুম। তীব্রের কথাটা শুনে খারাপ লাগতে লাগলো। মিশান লন্ডনে চলে গেলে ওর সাথে আর কথা হবে না, দেখা হবে না। পরিচয়টা কি তবে ক্ষণিকেরই থেকে যাবে? তীব্র অনেকটা মনমরা হয়ে গেল। মিস্টার তীব্র কি আমার ব্যাপারে কিছু জানেন না? আমি একটা মাফিয়া। ওনার কথার ভাবে মনে হচ্ছে আমি একটা সাদাসিধে মেয়ে। না না, এটা কি করে হবে? এত বড় একটা মাফিয়া উনি। যতটা জেনেছি উনি, আর যাই হোক, কাঁচা প্লেয়ার না। আমি যেরকম ওনার খোঁজ নিয়েছি উনিও নিশ্চয়ই আমার খোঁজ নিয়েছেন। হ্যাঁ, ঠিকই তো আছে। আমিও তো ওনার সাথে স্বাভাবিকভাবে কথা বলছি। উনিও মেবি আমার মতোই সবটা জেনেও স্বাভাবিক বিহেভ করছে। মিশান কি জানে আমি যে একটা মাফিয়া? ওর কথা তো মনে হচ্ছে ও আমার সম্পর্কে তেমন কিছু জানে না। ও কি আমায় অ্যাকসেপ্ট করবে? আর মিশানকে কোনটা আগে জানাবো? আমি মাফিয়া নাকি আমি ওকে ভালোবাসি? কিছুই তো বুঝতে পারছি না। মাথাও কাজ করছে না কেন আমার। বিয়ের পর ইফতি ভাইয়া আর নীলিমা আপু লন্ডনে বেড়াতে যাবে। আই উইশ আপনি ওদের সাথে আসবেন। ওকে, আই উইল টাই। বাই দ্য ওয়ে, তোমাকে একটা প্রশ্ন করি। ইয়া শিওর। তোমার কোথায় বেশি ভালো লাগে, বাংলাদেশে নাকি লন্ডনে? বাংলাদেশ বাদ দিয়ে সব জায়গাতে। কেন? আমার জীবনের সব থেকে প্রিয় আর মূল্যবান জিনিসটি চিরতরে হারিয়ে গেছি আমি এই বাংলাদেশ থেকে। মানে? অন্যদিন বলবো। তীব্র দেখতে পেল মিশানের চোখে জল টলমল করছে আর গলার স্বর ভেঙে আসছে। ওকে। রাস্তার পাশে ফুচকার ভ্যান দেখে তীব্র বলল, ফুচকা খাবে? নো, আই ডোন্ট লাইক ইট। হোয়াট? আমি যতদূর জানি মেয়েরা আর যাই হোক না কেন ফুচকা অপছন্দ করে না। না মানে আই নো বাংলাদেশ এটা খুব জনপ্রিয়, বাট এটা খুব অস্বাস্থ্যকর বিষয়। এটা খুব নোংরা পরিবেশে বানায়, বাট আমি হোমমেডটা খাই। ও আচ্ছা, বুঝলাম। সো হেয়ার ইজ ইয়োর ফেভারিট ফ্রুট? ওয়াটার। পানি তো সবারই পছন্দ, ইট ইজ সিম্পল উইদাউট ওয়াটার। সো এ ডিফারেন্ট সামথিং? সব কিছুই ভালো লাগে, কোনোটাই কম বেশি না। সামনে যা পাই তাই তৃপ্তি করে খাই। আমার কোনো রুটিন বা পছন্দ অপছন্দ নেই। শুধু শর্ত একটাই, খাবার হালাল হতে হবে। আই মিন স্বাস্থ্যকর হতে হবে। আই অ্যাম ইমপ্রেস, ভেরি গুড। আপনার কি কি পছন্দ? সেম অ্যাজ ইউ। গ্রেট। দুজনে রাস্তা দিয়ে আপন মনে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশ খুব মেঘলা হতে লাগলো। বৃষ্টি নামবে নামবে ভাব। এরই মধ্যে মিশান আর তীব্র তাড়াতাড়ি করে একটা রিক্সা নিল আর কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল। কি ব্যাপার, কত দূর এগোলো? দ্যাট এত তাড়াতাড়ি কি করে হয়? তুমি এমন কাঁচা কাজ করছো কেন? নিজেই তো বলো শুভ কাজে দেরি করতে নেই। তাহলে হ্যাঁ, তা বুঝলাম, বাট আমি তো ওকে বলতে পারছি না। ওর সামনে গেলে সব কিছু ভুলে যাই। মিশন আজ আছে তো কাল নেই। মানে ও তো আর বাংলাদেশে থাকে না, লন্ডনে চলে যাবে। এটা তো ঢাকা টু গাজীপুর না, তাই না? সো আজ রাতেই এক্ষুনি বলবে ওকে? নো, ওয়াই? কালকে বলবো। কাল যদি মিশন চলে যায় বা তোমার যদি কোনো কাজ পড়ে যায় তখন?
ওকে, আজই বলবো। বৃষ্টি থামার আগে বৃষ্টি থেমে গেলে কনে বিদায়। সো নো মোর টাইম, ইজ ইট ক্লিয়ার? ও গড, কোথায় এসে পড়লাম? বিয়েবাড়িতে আসাটা আমার বড় ভুল হয়ে গেছে। তীব্র ইফতির থেকে দূরে সরে গেল। তীব্রকে বলবো আমি ওকে পছন্দ করি? না না থাক, ও যদি আমায় পছন্দ না করে মিশন না শুনতে পারবে না। ও যত বড় মাফিয়াই হোক, না করলে এক গুলিতে ওকে উড়িয়ে দেব। বাট আমি তো ওর সামনে গেলে সব ভুলে যাই। হাই খোদা, আমায় শক্তি দাও। মিশান একটা নিরিবিলিতে গিয়ে দাঁড়ালো। তীব্র মিশানকে দেখে ওর দিকে গেল। তীব্র যতই মিশানের দিকে এগিয়ে যাচ্ছে ততই ওর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। তীব্রকে দেখে মিশানেরও একই অবস্থা। দুজনেই পণ করেছে আজ মনের কথা বলে দিবে দুজনের। মিশান, আমি তোমাকে কিছু বলতে চাই। আমিও আপনাকে কিছু বলতে চাই। ওকে, আগে তুমি বলো। না, আগে আপনিই বলুন। লেডিস ফার্স্ট, সো তুমি আগে। না, আগে আপনি বলেছেন আপনি কিছু বলতে চান, সো আপনি আগে। নো, ইউ। ঠিক আছে, তাহলে আমি বলবোই না, আপনারও বলতে হবে না। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, আমি আগে বলছি। গুড। মিশান, আই থিঙ্ক। শরীর প্রচণ্ড ঘামছে তীব্রর। এদিকে মিশানেরও নার্ভাস লাগছে। কি বলবে তীব্র সেটা ভেবেই। কি আমি করে যাচ্ছেন মিস্টার তীব্র? কাম অন, হারি আপ। ওয়েট, আই থিঙ্ক স্যার আপনার ফোন। আই কল ইউ ব্যাক। স্যার ইটস ইম্পর্টেন্ট। তীব্র ভ্রুকুচকে প্রীতমের হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরতেই তীব্র কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। এরই মধ্যে মিশানের ডাক পড়েছে। ওর বাবা ডাকছে। ড্যাড। ও মিশান। ড্যাড ডেকেছিলে আমায়? হ্যাঁ বাবা, একটা প্রবলেম হয়ে গেল। হোয়াট হ্যাপেন? তুমি তো জানোই প্রতি 5 বছর পর জাপানে আমাদের একটা পার্টনারশিপ বিজনেস স্টার্ট হয় ইউএসের সাথে, অ্যান্ড সেখানে আমাদের ভাগ করে দেওয়া হয় আমরা কোন গ্রুপের সাথে কাজ করব। ইয়ার ড্যাড, সো হোয়াট? গত 5 বছর আগের পার্টনারশিপটা ছিল মালয়েশিয়ার সাথে, আর এবার নিউজে পার্টনারশিপ রিমেক ওভার করা হবে, তার জন্য একটা মিটিং ফিক্স হয়েছে জাপানে, আর তার ডেট হয়ে গেছে পরশু। এখন আমি এই অবস্থায় কি করে যাব? বাবা ভাইয়া কষ্ট পাবে খুব। আর এত বড় একটা ইম্পর্ট্যান্ট মিটিং, এখানে তো অন্য কাউকে পাঠাতে পারবো না যদি তুমি যেতে মিটিংটাতে। ইটস ওকে ড্যাড, আই উইল হ্যান্ডেল এভরিথিং। থ্যাঙ্কস বাবা। ওকে, তাহলে তো আমাকে কাল ভোরে লন্ডনে ব্যাক করতে হবে, পেপার রেডি করতে হবে। ইয়া। ওকে। তোমার তো ভালোই হলো, বাংলাদেশ থেকে চলে যাওয়ার বাহানা খুঁজছিলে আর পেয়েও গেলে। ইয়া ড্যাড। অনেক বেশি মনমরা হয়ে মিশান নিজের জগতে ফিরে এলো। ইমোশনটাকে ভুলতে চাইছে এখান থেকেই। মিশানের মনে জানান দিয়েছে মিশান সব দিক থেকেই সাকসেস হলো, এদিকে লুজার থেকে যাবে। সেটা হলো ইমোশনকে আঁকড়ে ধরে চলা। বৃষ্টি থেমে গেল। এবার কোণে বিদায় হবে। নীলিমার থেকে মিশান বিদায় নিয়ে নিল যে সে লন্ডন ব্যাক করছে, কাল আর দেখা হবে না। নীলিমাকে নিয়ে ইফতি বেরিয়ে যাবে এখন। নীলিমা খুব কান্নাকাটি করছে। বাবা মা, দাদা, নিলয়দা, বৌদিদি, ছোট চাচু, এদিকে পিছন থেকে মিশান তীব্রর সাথে ধাক্কা খেলো। তীব্র বলে, হ্যাঁ মিশান, কি যেন বলতে চেয়েছিলে তুমি, বললে না তো? মিশান তীব্র চোখের দিকে তাকালো। মিশানের মন খারাপ বোঝা যাচ্ছে। থামলে কেন? I will go back London tomorrow, so goodbye and come to our country for visit. I will waiting for you. See you later. Take care. মিশান কারোর সাথে কথা না বাড়িয়ে সোজা বাড়ির দিকে গেল। জেসিকে সব কিছু প্যাক করতে বলল। আর এক কাপ কফি হাতে নিয়ে মিশান বারান্দার চেয়ারে হেলান দিয়ে চুপ করে বসে রইল। বাইরের দিকে তাকিয়ে আছে মিশান। পুরো বাড়ি আলোকসজ্জায় ভরপুর। পুরো শহরটাতে অন্ধকার হলেও মিশানদের বাড়িটুকুতে অন্ধকার ছেয়ে আসতে পারেনি। আলোকসজ্জাগুলো আধার কাটিয়ে দিয়েছে। চোখ বন্ধ করে মিশান কি যেন ভাবছে। এদিকে গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে তীব্রর প্রচণ্ড রকম রাগ হচ্ছে নিজের উপর। কেন সে মিশানকে সবটা জানাতে পারলো না?
ইফতির কথা মতো যদি সময় নষ্ট না করে যদি মনের কথাগুলো বলতো। রাগ আর অভিমানের মেঘ নিয়ে বাড়ি ফিরে এলো। Sir, our ticket is ready. Tomorrow 5 a.m. is our flight. ওকে, ইউ ক্যান গো নাও। Okay, sir. Hey, Platon, tomorrow mission. Ma'am will back in London. Everyone be ready. We will go in Japan tomorrow for an important meeting. ম্যাম সব রেডি করতে বলেছি আর আমাদের টিকিট কনফার্ম হয়েছে। আগামীকাল ভোর 5টায় আমাদের ফ্লাইট। ওকে, ইউ ক্যান গো নাও। নাও আই নিড সাম রেস্ট, ডোন্ট ডিস্টার্ব মি। ওকে ম্যাম, গুড নাইট। ভোর হতেই রওনা দিল মিশান। জেসি, সেফা, বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল মিশান। সাথে রায়হান সাহেব ড্রপ করতে যেতে চাইলেও মিশান মানা করে। পার্সোনাল প্লেনে গেলেই যেতে পারতো মিশান, কিন্তু নেয়নি। কারণ যদি বাবার ইমার্জেন্সি দরকার হয় তখন লন্ডন থেকে ব্যাক করতেও টাইম লাগবে। বাবার প্রতি অনেক বেশি রেসপন্সিবল মিশান। এদিকে তীব্র বেরিয়ে পড়ল জাপানের উদ্দেশ্যে। সাথে শুধু পলাশ আর প্রীতম যাচ্ছে। 5টা বাজতেই ইমিগ্রেশন ক্রস করে বাংলাদেশ টু লন্ডন প্লেনে ফার্স্ট ক্লাসে বসে পড়ল। খুব বেশি মন ভার নিয়ে বসে আছে মিশান। এদিকে তীব্র জাপানের উদ্দেশ্যে ফার্স্ট ক্লাসে বসে পড়ল। তীব্রর মনটাও ভীষণ মেঘকালো ভারী হয়ে আছে। এরোপ্লেনে আসার সময় শুধু একটা কথাই ভাবছিল, যদি একটিবার মিশানের সাথে দেখা হতো। সে সময়টা হাতছাড়া করতো না, মনের কথাগুলো বলে দিত, কিন্তু দেখা হলো না। যথাসময়ে যার যার মতো পৌঁছে গেল গন্তব্যের এয়ারপোর্টে। প্লেন থেকে নেমে চেক আপ সেরে বেরিয়ে এলো মিশান। সব গার্ডরা রিসিভ করতে এসেছে। গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেল সব ডকুমেন্ট পেপার চেক করতে। তীব্ররা জাপানের টোকিওতে সিজুকা এয়ারপোর্টে ল্যান্ড করে টোকিওর দিকে রওনা হয়। কার্লটন নামক 5 স্টার হোটেলে গিয়ে ওঠে। ভ্যালি, ইয়েস ম্যাম। এভরিথিং ইজ রেডি। ইয়েস ম্যাম, টেক ইট। মিশান ফাইল হাতে নিয়ে সব পেপারস চেক করতে লাগলো। সব পেপারস ঠিকঠাক দেখে ভ্যালির হাতে দিয়ে দিল। দেরি না করে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হোটেলে পৌঁছে টায়ার্ড হয়ে শুয়ে পড়ল তীব্র। মিশানের কথা ভাবতে ভাবতেই চোখটা লেগে এলো। সন্ধ্যার মধ্যে মিশান গার্ড টিম নিয়ে জাপান ল্যান্ড করলো। মিশানও কাটলড হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যার দিকে ঘুম ভেঙে গেল তীব্রর। ফ্রেশ হয়ে কফি হাতে নিয়ে বারান্দার দিকে যায়। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে কফি খেতে খেতে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই তীব্র চোখ আটকে যায়। হোটেলের সামনে একটা ব্ল্যাক কালারের কার, পিছনে আরও কয়েকটা কার থামলো। সব কার থেকেই কয়েকটা মেয়ে বেরিয়ে এলো। এসে সামনে ব্ল্যাক কারটার ডোর ওপেন করতেই একটা মেয়ে বেরিয়ে এলো। শার্ট প্যান্ট পরা মেয়েটা সানগ্লাস খুলতে খুলতে ভিতরের দিকে আসছে, আর পিছনে বাকি মেয়েগুলো। সামনের মেয়েটা যতই এগিয়ে আসছে ততই যেন চেনা চেনা লাগছে, অনেকটা মিশানের মতো। তীব্র চোখ বন্ধ করে মাথা ঝাঁকুনি দিল। ও শেট, মিশনের কথা ভাবতে ভাবতে মাথায় যাচ্ছে। জায়গাটাকে মিশনের মতো লাগছে। মিশন তো এর পুরো উল্টা। কি সুন্দর সফট মেজাজের, ভদ্র শান্ত লাজুক টাইপের। এই মেয়ে তো দেখে তো মনে হচ্ছে কোনো রাষ্ট্রের মাফিয়া। এটা তো কখনো মিশন হতেই পারে না। মনে মনে ভাবতে ভাবতেই ফোন বের করে মিশানের ছবি বের করে নির্বাক হয়ে তাকিয়ে আছে। মিশানের খুব টায়ার্ড লাগছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। রাতে ডিনারের জন্য জেসি ডাকতে আসলে ঘুমের মধ্যেই মিশান না করে দেয়। মিশানের খুব বেশি ঘুম পাচ্ছে। ভোর হতে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হতে লাগলো তীব্র। মিশানও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে রেডি হতে লেগেছে। 10টায় মিটিং। 8টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়ল তীব্র, প্রীতম, পলাশ। গাড়ি নিয়ে রওনা হলো। গন্তব্য ফিডিজুট টাওয়ার। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লেভেলের মাফিয়া গ্যাংস্টাররা এসেছে। এশিয়ার টপ 20 মাফিয়াদের মধ্যে পার্টনারশিপ বিজনেস ডিল হয় ইউরোপ কান্ট্রির সাথে। কনফারেন্স হলে একটু ভিন্ন প্রকৃতির সাজ। প্রতিটি গ্রুপের জন্য এক একটা গোল টেবিল বরাদ্দ। তীব্ররা বসে পড়ল। সার্ভেন্টরা এসে ড্রিঙ্ক স্ন্যাক্স দিয়ে গেল।
কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে। তীব্র দুবাইয়ের রাখুল গ্রুপ ডিলারের সাথে গল্পে মগ্ন আছে। কিছুক্ষণ পর প্রীতম পলাশ হলের গেটের দিকে তাকাতেই থমকে গেল। পলাশ, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? তার আগে বলো, আমি যা দেখেছি তুইও তাই দেখেছিস কি না? এটা কি করে সম্ভব? মেয়েটা দেখতে হুবহু মিশন ম্যামের মতো। আরে কোথায় মিশন ম্যাম আর কোথায় ওই মেয়ে? জানিস পৃথিবীতে একই রকম দেখতে 7 জন হয়। শুনেছি, তবে বিশ্বাস করিনি, কিন্তু আজ বিশ্বাস হচ্ছে। সবার আইডিয়ার বাইরে মিশানের আসল রূপ। মিশান ব্লেজারের হাতা টানতে টানতে উপরের দিকে ওঠাচ্ছে আর সামনের দিকে আসছে। है किटी, अरे धानुष अंकल, आप कैसे हो? बहुत अच्छे बेटा। तुम कैसी हो? वेल, क्या तुमने अकेले आया हो? तुम्हारा पिताजी कहाँ पर बेटा? हाँ अंकल, दरअसल वो क्या है ना, डैड थोड़ा सा बिजी है। डैड अब बांग्लादेश में घर वाले के साथ टाइम स्पेंड कर रहा है, दादाजी और चाचा जी के साथ। ओके बेटा, ठीक है। एक दिन ना एक दिन तो तुमको यहाँ पे आना ही पड़ेगा। तुम्हारा पिता का सारे जिम्मेवारी तुम पे ही जाएगी। हाँ जी। ধানুষ ভারতের দিল্লির শিবাজি গ্রুপের লিডার। মিশানদের সাথে একবার বিজনেস শেয়ার করেছিল, সেখান থেকেই ভালো পরিচয়। এদিকে তীব্র কথা বলে ব্যস্ত ওরই মতো আরেকটা ইয়াংস্টারের সাথে, ব্যাংককের টপ মাফিয়া। তীব্র সমবয়সী বলে ওর সাথে খুব মিলে। দুজনে গল্পের মাঝেই রক্সি তীব্রর পিছনের দিকে মিশানকে দেখে মিশানকে ডাক দিল। হে ক্যালকুলেটর, মিশান দূর থেকেই রক্সিকে দেখে হাত তুলে হাই দিল। কাম হিয়ার। মিশান ইশারা করে দেখালো একটু পর আসছে। মিশান এখনও ধনুষ আঙ্কেলের সাথেই কথা বলছে। তীব্র উল্টো দিকে দাঁড়িয়েছিল বলে এখনও তীব্রকে দেখেনি মিশান। এদিকে তীব্রও মিশানকে দেখেনি। মিশানও উল্টো দিকে ঘুরে কথা বলছে। রক্সির ডাক দেওয়ার পর পিছনে ঘুরে তীব্র তাকালেও মিশানকে দেখতে পায় না। হো ইজ শি? The future leader of Premium Star, the top gangster plus mafia queen in London, মিশা খান। মিশান নামটা শুনে বুকের ভিতর ধক করে উঠল, ধুকপুকুনি বেড়ে গেল। বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা ওর মিশান কিনা। কোনোভাবেই মিশানের নাম শোনার জন্য প্রস্তুত ছিল না তীব্র। তবে কাল সন্ধ্যায় কি ও ঠিকই দেখেছিল? হোয়াই ডিড ইউ কল হিয়ার? Because she is the super brilliant girl. Before doing every steps, she does not calculation, think takes, take care of everything what you're doing now. And she does not know what is the feeling of being lost. She is the queen of the intelligence and her sixth sense are amazing. What she thinks that happened, everyone in front of her born to lose. By the time she can play every character. কারণ সে তত মেধাবী একটা মেয়ে, প্রতিটা কাজের আগে ও সবসময় কিছু হিসেব করে বুঝে শুনে করে। ও জানে না হেরে যাওয়ার অনুভূতি কি। বুদ্ধির রানীও ষষ্ঠ ইন্দ্রিয় যাকে বলে অসাধারণ, যা আইডিয়া করে তাই হয়। ওর সামনে যে কেউ হেরে যেতে বাধ্য, সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে নিয়ে সব রূপেই নিতে পারে। ও আই সি। একটা মানুষ কি করে এতটা নিখুঁতভাবে অভিনয় করতে পারে? বিশ্বাসঘাতকতা। মিশন এমন হবে ভাবতেই পারছি না। মিশন এমন। মিশান এবার তীব্রদের দিকে আসছে। তীব্র রক্সি কথা বলছে। Hey Roxy, what's up? হে মিস ক্যালকুলেটর, কাম। মিশান রক্সির কাছে যেতেই ঘুরে দাঁড়িয়ে শক। ওর সামনে তীব্র। মিশান তীব্রকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। You? ইয়া। ডু ইউ নো হিম মিশন? Yeah, he is the leader of Royal King in Bangladesh, Safwan Reza Tibro. তীব্র অবাক। ওর সম্পর্কিত সব জানে মিশান, আর তীব্র কিছুই জানে না। এটা ভেবেই তো আরও রাগ হচ্ছে নিজের উপর। ওকে, আই সি। সো হাউ আর ইউ? Well, you? হোয়ার ইজ আঙ্কেল? উই আর অ্যালোন। Yeah, now dad is in Bangladesh to attend my cousin wedding. Oh, got it. I will come. Wait just a minute. Okay. রক্সি চলে গেল। এখানে মিশান আর তীব্র রয়ে গেল। তীব্র তো মিশানের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে, চেনা ভার। মিশান তীব্রর দিকে তাকাতেই, আপনিও এই সংগঠনের সাথে আছেন, ভালো লাগলো। আমি না আমার বাবার সময় থেকে এই সংগঠনে আছি, বাট তোমাকে তো এর আগে কখনো দেখিনি।
এই ইয়ারে কি নিউ? নো, আমারও সেম। ড্যাড এই পেশায় আসার পর থেকে এর সাথে যুক্ত। আমি আসি না, ড্যাড আসে। ড্যাড তো দেশের, তাই আমাকে পাঠিয়ে দিল। মোট কথা আমি ফার্স্ট টাইম এসেছি। ও বুঝছি, সেই জন্য হয়তো তোমার ড্যাডকে চেনা চেনা লাগছিল। আচ্ছা, তোমাকে তো আমার সম্পর্কে তেমন কিছু বলিনি, তুমি জানলে কি করে? এটা আবার কেমন প্রশ্ন? মানে? আসলে আমি না এমনই, যখন যা করি সব ক্যালকুলেট করি আমি নেক্সট কি করব। আর সেখানে আপনার সাথে এত ঘোরাঘুরি, কথাবার্তা, এত মিল, আমি আপনার খোঁজ নেব না? তবে যাই বলেন, আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না আপনি এরকম একটা চিজ। সেম কথা, তোমার সাথেও খাটে, তবে আমার থেকে তোমাকে বেশি। হোয়াট? তোমার অভিনয় এতটা নিখুঁত ছিল যে তোমাকে সন্দেহ অবধিও হয়নি। আমি তোমাকে একটা সাধারণ মেয়েই ভেবেছিলাম। আজকে তোমাকে না দেখলে জানতেই পারতাম না তুমি এমনই একটা চিজ। হোয়াট, রিয়েলি? ইয়া, ভালোই অভিনয় পারো। মিশান কিছু বলতে যাবে তখনই হঠাৎ মাইক্রোফোনে আওয়াজ এলো। ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ পে অ্যাটেনশন। দয়া করে সবাই মনোযোগ দিন। আই এম সরি টু সে সামথিং স্পেশাল টুডে, দ্যাটস দিস ইয়ার উই আর নট গোয়িং টু টেক দ্য টপ 20, বাট উই আর টেকিং দ্য টপ 10. আই এম গোয়িং টু বি অ্যানাউন্সিং ইন এ হোয়াইল। আজকে একটা বিশেষ কথা দুঃখের সাথে জানাতে যাচ্ছি যে এবছর আমরা সেরা 20 জন নেব না, এবছর সেরা 10 নিতে চলেছি। কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্স করতে যাচ্ছি। কথাগুলো শুনে সবাই অনেকটাই অবাক হলো। আমিও তাই ভাবছি, এরকমটাও তো হওয়ার কথা ছিল না, যদিও আজ অবধি এরকম হয়নি। হয়তো ওদের লেটারে টাইপিংয়ে মিস্টেক ছিল। আমরা কি টপ 10-এ থাকবো এবারও স্যার? এটা আবার কেমন কথা? আমাদের পজিশন কত? তো স্যার টপ 4-এ। আমাদের র্যাঙ্কিং মিস হয়ে সর্বোচ্চ 5 পেয়ে যেতে পারে, এর থেকে বেশি না। ম্যাম, আমাদের কাজের প্রতি ফুল কনফিডেন্স আছে। এবার আমাদের পজিশন আগের থেকেও এগিয়ে আসবে। বাট যতবার দেখছি টপ 20 নেই, তবে 10। এইবারই প্রথম না, এর আগে 2007 সালেও নেওয়া হয়েছিল টপ 10। সো এত অবাক হওয়ার কিচ্ছু নেই, তবে আমার জন্য এটা ভালোই হয়েছে। কেমন ভালো ম্যাম? অনেক বছরের অজানা হিসেবগুলো এবার হয়তো মিলতে বসবে। Dear guys, who are the top 10 today? I am going to announce their name. In the first position of the top 10, number 1, the group of lightning birds in Dubai. Number 2, the Platinum Star London. Number 3, the Royal King Bangladesh. Number 4, Shivaji Team India. একে একে সবগুলো গ্রুপের নাম বলল। This evening, I am telling everyone about the partnership. Now this meeting is end. Goodbye guys. আজকে সেরা 10 জনে যারা আছেন তাদের নাম বলতে যাচ্ছি। সেরা 10 জনের মধ্যে প্রথম পজিশনে আছেন উপরের নামগুলো। আজ সন্ধ্যাবেলা জানাচ্ছি সবার পার্টনারশিপগুলো। এখনকার মতো মিটিং সমাপ্ত করছি, বিদায়। মিটিং শেষ হতেই একে একে সবাই হলরুম ত্যাগ করতে লাগলো। যারা টপ 10-এ আসতে পারেনি তারা খানিকটা মন খারাপ নিয়ে, যারা সিলেক্টেড তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। তীব্র মিশানের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে মিশান খুব একটা খুশি না ওর পজিশন নিয়ে। প্রথম পজিশনটাই এক্সপেকটেশন ছিল। এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? না, এই তো বের হব এক্ষুনি। মন মরা লাগছে কেন? এত ভালো পজিশনে এসেও সামনেবার তো তুমি প্রথম পজিশনে এসে পড়বে। কোথায় মনমরা? আই এম অল রাইট। বাই দি ওয়ে, আপনি কোন হোটেলে উঠেছেন? তুমি যে হোটেলে, আমিও সেই হোটেলে। হোয়াট? কালকে যখন তুমি হোটেলে এসেছিলে তখনই দেখেছি, বাট তোমাকে চিনতে পারিনি। তোমার গেট আপ এতটাই চেঞ্জ যে তোমাকে চেনার বাইরে। ও মাই গড, আপনি আমি একই হোটেলে, আর আমি এখনো দেখিনি। তুমি কি এখন হোটেলে ফিরবে নাকি এখানেই থাকবে? না, হোটেলে ফিরবো। আপনি? আমিও। তাহলে চলুন একসাথেই যাওয়া যাক, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। শিওর। তীব্র সাথে যাবে বলে মিশান অনেকটাই খুশি হয়। তীব্রকে দেখার পর থেকে ভিতরে কেমন একটা অনুভূতি অনুভব করে, আর মনে মনে ড্যাডকে থ্যাঙ্কস জানাচ্ছে।
এদিকে তীব্র মিশানকে দেখার পর থেকে এতটাই শকড হয়েছে যে মিশানের আসল রূপটা কল্পনার বাহিরে ছিল। মনের কোণে মিশানের জন্য সেই অজানা ভালো লাগার অনুভূতি যেন বিষে পরিণত হয়েছে। মিশানকে এক ঝটকায় এড়িয়ে যেতেও পারছে না। কেন জানি মনে হচ্ছে মিশানকে আরও বেশি জানতে হচ্ছে। মিশানটা আসলে কি সেটা জানার জন্য মিশানের কথার সাথে মিশে যাচ্ছে। সবাইকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে পড়ল। মিশান তীব্র একই গাড়িতে উঠল, বাকিরা পিছনের গাড়িতে আসছে। মিশান চুপ করে বসে আছে, এদিকে তীব্রও চুপ করে আছে। কেউ কোনো কথা বলছে না, কিছু একটা খুব বেশি বাধা দিচ্ছে। সারা রাস্তায় কেউ কোনো কথা বলল না, চুপ করেই রইল। দুপুর নাগাদ হোটেলে ফিরল সবাই। হোটেলে ফিরে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। দুপুরের লাঞ্চের জন্য সবাই ফুড জোনের দিকে গেল। সেই একই মিরাক্কেল। মিশানরা আর তীব্ররা পাশাপাশি টেবিলে বসতে নিলেই ওদের দেখা হয় আবার। হে মিস্টার তীব্র, ওহ মিশান, হ্যাভ দিস সিট। নো প্রবলেম, আমি এখানেই বসছি, তুমি চাইলে এখানে বসতে পারো। নো থ্যাঙ্কস, আমি এখানে বেটার ফিল করছি। ইজি ইয়োর উইশ। স্যার একটা কথা বলবো? শিওর। আপনি আর ম্যাম একসাথে বসুন, আমরা সবাই অন্য টেবিলে একসাথে বসি, তাহলেই তো হয়। তীব্র কিছুটা বুঝতে পারলো প্রীতম কেন এই কথাটা বলল, কিন্তু কিছু বলল না তীব্র। চেয়ারে বসতে যেয়েও না বসে মিশানের সাথে এক টেবিলে বসলো। পলাশ, প্রীতম সবে অন্য টেবিলে বসলো। সাথে জেসি, সেফা, জারিন, প্ল্যাটাম, বাকি সবাই গিয়ে প্রীতমদের টেবিলেই বসলো। পলাশ একজন বিবাহিত, তাই শখ করেও কোনো মেয়েদের দিকে তাকানো বারণ, কিন্তু প্রীতম তো ব্যাচেলর। শুরু থেকেই জেসির প্রতি একটু না অনেকটাই দুর্বল, কিন্তু মিশানের দিকে তাকালেই ফিউজ হয়ে যায় সব। মিশানের সব কেয়ারটেকার আর গার্ড আনম্যারিড। যখন কারো বিয়ে হয়ে যায় তখন তাকে লাইফ টাইম বিদায় দিয়ে দেয়। মিশান নিজের জন্য খাবার অর্ডার করলো এত। তীব্র হাবার মতো তাকিয়ে আছে, মিশান এত খাবার অর্ডার করছে কেন? তীব্র খাবার অর্ডার করলো। তীব্র হালকা খাবারই নিল, ভেজিটেবলটাই বেশি নিল, আর মিশান শুধু জাঙ্ক ফুডের আইটেম। খাবার আসার পর খাবার খাওয়া শুরু করলো। তীব্রও খাচ্ছে। খাওয়ার মাঝখানে মিশানের দিকে খেয়াল করলো। মিশাল অনেকটা ছেলেদের মতো বসে বাচ্চাদের মতো করে খাচ্ছে। খাওয়ার সময় খাওয়া ছাড়া আর কোনো কিছুর দিকেই তাকাচ্ছে না। ওর দৃষ্টি খাবারের মধ্যেই সীমাবদ্ধ, এদিক ওদিক তাকাচ্ছে না, কথাও বলছে না। হুট করেই তীব্র গলা খাকানি দিয়ে কাশি দিয়ে বলল, একটা প্রশ্ন করব? শিওর। আজকে কি তোমার চিট ডে? মানে তুমি কি রেগুলার ডায়েট করো না? মিশান তীব্রর খাবারের দিকে এক নজর তাকালো, তারপর তীব্রের চোখের দিকে তাকিয়ে বলল, দিন শেষে এত টাকা ইনকাম করি কিসের জন্য? খাওয়ার জন্যই তো। নিজের আত্মাকে এত কষ্ট দিয়ে এত টাকা ইনকাম করে সারাদিন ওই এক গ্লাস জুস আর শশা গাজর খাওয়ার জন্য এত টাকা ইনকাম করি? জীবন তো একটাই, খাওয়ার জন্যই যখন বেঁচে আছি তবে ভালো খেয়েই মরবো। ওইসব ডায়েট করে নিজের আত্মাকে কষ্ট দেব কেন? আমি সেটা বলিনি, বলতে চেয়েছি তুমি কি সবসময় এরকমই খাবার খাও? হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম। দেখে তো মনে হয় রেগুলার ডায়েট ফলো করো। একটা কথা বলবো? শিওর। আমার এই অতিরিক্ত খাওয়াই আমাকে খেয়ে দেয়, তাই মোটা হই না। জীবনে একটা সময় ছিল মোটা, বাট এখন হাজার খেয়েও মোটা হই না। সেটা তো দেখতে পারছি। সবাই বলে আমি মায়ের মতো হয়েছি, আমার মাও হাজার খেয়েও মোটা হতে পারেনি। তুমি জন্মের পর তোমার মাকে দেখোনি? দেখেছি তো, ইভেন আমি আমার মাকে চোখের সামনে মরতেও দেখেছি। মানে? এখন তো খাচ্ছি, এটা অনেক লম্বা একটা হিস্টোরি, পরে সময় করে বলবো, কেমন? আন্টির কি কোনো অসুখ হয়েছিল? না, আমার মা একদমই সুস্থ ছিল, আমার থেকেও ইয়াং ছিল, আর দেখতে খুব মিষ্টি ছিল আমার মা। আমার মাকে তো মেরে ফেলেছে। তোমার কথা ঠিক বুঝলাম না। বললাম না লম্বা হিস্টোরি, পুরোটা না বললে বুঝবেন না। আর এখন তো এত টাইমও নেই, খাওয়া শেষ করেই তো আবার বেরোতে হবে। নিন, খেয়ে নিন।
মিশান আবার আগের মতো খাওয়ায় মনোযোগ দিল। তীব্র খাওয়ার ফাঁকে ফাঁকে মিশানের দিকে তাকাচ্ছে। কেন জানি মিশানের প্রতি জমে থাকা রাগটা গলে যেতে চাইছে আপনা আপনি। মিশানকে ভালোবাসতে মন চাইছে, কিন্তু কি একটা যেন মনের ভিতর আবার বাধাও দিচ্ছে। মিশানের খাওয়ার স্টাইল দেখে মিটিমিটি হাসছে তীব্র। খাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গেল। মিশান রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসলো, আর তীব্র রুমের সাথে থাকা বারান্দায় বসে সিগারেট টানছে আর ফোনের মধ্যে থাকা মিশানের সেই ছবিগুলো দেখছে, যেগুলো বিয়ে বাড়িতে তীব্র লুকিয়ে লুকিয়ে তুলেছিল আর ইফতি কালেক্ট করে দিয়েছিল। বিকেলের দিকে সবাই বেরিয়ে পড়ল সেই একই গন্তব্যে। সকালবেলায় যারা সিলেক্ট হয়েছিল টপ 10-এর জন্য সবাই উপস্থিত হয়েছে। সবাই গিয়ে যার যার মতো আসন গ্রহণ করলো। একটা বিশাল টেবিলের চারপাশে সবাই বসেছে। এরপর যে চিপ সে বলতে লাগলো, ডিয়ার গাইস, ওয়েলকাম এভরিওয়ান টু কাম ব্যাক। সবাইকে স্বাগতম আবার আসার জন্য। উই আর টকিং অ্যাবাউট ওয়ার্ক উইথাউট ওয়াস্টিং ভ্যালুয়েবল টাইম। আমরা মূল্যবান সময় নষ্ট না করে কাজের কথায় আসি। সো নাও দ্য টপিক ইজ টুডে উই উইল ডিসাইড হুইচ গ্রুপ উইল ওয়ার্ক উইথ উইচ গ্রুপ বাই রাফেল ড্র। এখন বিষয়বস্তু হচ্ছে আজকে লটারির মাধ্যমে নির্ণয় করা হবে এবছর কোন গ্রুপের সাথে কাজ করবে। ওয়ান অফ দ্য সুপারভাইজার উইল টেক এ বল ইন ফ্রন্ট অফ ইউ উইল পিক এ টোকেন ফ্রম দ্যাট। আমাদের একজন কর্মকর্তা একটি বল নিয়ে যাবে আপনাদের সামনে, সেখান থেকে একটা করে টোকেন নেবেন সবাই। একজন লোক এসে সবাইকে একটা করে টোকেন দিল। এরপর সবাইকে টোকেন খুলে দেখতে বলা হলো। যার টোকেন নাম্বারের সাথে যার টোকেন নাম্বার মিলবে তারাই একসঙ্গে কাজ করবে আগামী 5 বছর এই অর্গানাইজেশনের সাথে। মিশানের টোকেন নাম্বার 0.5। মিশান দেখেও চুপ করে আছে। এদিকে তীব্র এদিক ওদিক তাকাতাকি করছে। এরপর আমেরিকায় চিপ একে একে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, যার সাথে যার মিল তাদের গ্রুপ করে দিচ্ছে। তীব্রকে জিজ্ঞেস করা হলো, মিস্টার সাফওয়ান রেজা তীব্র, হোয়াট ইজ ইউর পয়েন্ট? মিশান শুনে অনেকটা চক্কর খেয়ে তীব্রের দিকে তাকালো। হুইচ ওয়ান? 0.5। মিশান হাত তুলল। তীব্র মিশানের দিকে তাকিয়ে রইল। অবিশ্বাস্য লাগছে পুরোটাই। এরপর মিশান তীব্রর পেপারসগুলো নিয়ে ডকুমেন্ট বানানো হলো। আগামী 5 বছর এই অর্গানাইজেশনের ডিল ওদের দুইজনের ক্যারি করতে হবে। মিশান তীব্র হাত মেলালো। কাজ শেষে রাতের দিকে হোটেলে ফিরতে লাগলো সবাই। এরই মধ্যে মাঝ রাস্তায় বাঁধলো এক বিপাক। মিশানদের গাড়িটা অনেক আগেই ছিল, তীব্ররা অনেকটা পিছনে ছিল। মিশানের গাড়ির সামনে এসে এক গাড়ি এসে থামে। গাড়িটা সরাচ্ছে না, অনড় হয়ে আছে। মিশান রেগে প্ল্যাটামকে বের হতে বলে। প্ল্যাটাম আর কক্সে গিয়ে গাড়ি থেকে বের হয়। বের হতেই সামনে পড়ে ব্ল্যাক হুইল গ্রুপের ফিউচার লিডার ক্রাটস। অনেক বেশি ভয়ানক এই গ্যাং, মাদক ব্যবসাতে টপ। লন্ডনে মিশানের প্রতিদ্বন্দ্বীও বলা যায়। আগের বার ও টপ 20-তে আসতে পারেনি, এবারও পারেনি। কারণটা শুধু মিশান। কেননা লন্ডনে যদি মিশানদের গ্রুপ না থাকতো তাহলে লন্ডন থেকে ক্রাফটসে টপে থাকতো। টপ 20, টপ 10-এ একটা নিয়ম থাকে, সেটা হলো প্রত্যেক রাজ্য থেকে একটা গ্রুপই নেবে, এর বেশি নাই। তাই ক্রাফটস এর অনেক রাগ মিশানের উপর, বারবার চেষ্টা করে মিশানের ক্ষতি করতে। সবচেয়ে বেশি রাগ এই কারণে, মিশান বাঙালি হয়েও লন্ডনে রাজ করছে, আর ক্রাফটস মিশানের জন্য এগিয়ে যেতে পারছে না লন্ডনবাসী হয়েও। হোয়াট হ্যাপেন প্যাটাম? ম্যাম, ক্রাফটপস আর তার গ্যাং। শিট, আবারও? ম্যাম, আপনি বের হবেন না, আমরা দেখছি ব্যাপারটা। এর আগে কখনো পেরেছো? ওকে সাইজ তো আমাকেই করতে হয়। শালা এখানে এসে ওর ভিলেনগিরি। মিশান গাড়ি থেকে বেরিয়ে এলো। আরে রানী ভিক্টোরিয়া এতক্ষণে নেমেছে গাড়ি থেকে? শাট আপ! হোয়াটস ইউর প্রবলেম ক্রাফটস? কেন বারবার আমার সামনে এসে বাধা দাও? সেই তো দিন শেষে হেরেই যাও, তারপরেও শিক্ষা হয় না? ও কাম অন বেব, কুল ডাউন। এত উত্তেজিত হলে চলবে নাকি? আমি কি চাই সেটা তো তুমি জানোই। রাজত্ব চাই, রাজত্ব। হ্যাঁ, সেটা কেন তুই আমাকে বলছিস? তোর বাবাকে বল, আমাকে কেন?
দেখ, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার রাস্তা ছেড়ে তুই নিজের রাস্তায় চল। যেটা তোর দ্বারা হবে না সেটা করতে আসিস না। কে বলেছে আমি তো সাকসেস হবই মিশন খান, আর সেটা তোকে মেরে? আরে তুই তো তোর বাবার একটা মেয়ে, কি করবি এত কিছু দিয়ে? সবই তো আছে তোর, এবার আমাদের একটু রাজ করতে দে। যোগ্যতা থাকলে রাজত্ব এমনি এমনি পাবি। যোগ্যতা থাকলে কারোর ল্যাজ কাটার জন্য ছুরি নিয়ে ঘুরতে হবে না। না মিশন খান, আমার যোগ্যতা আছে, আছে আমার যোগ্যতা, সব আছে, শুধু রাস্তাটা পরিষ্কার নেই। তোকে উপরে সরিয়ে দিয়ে লন্ডনে চলবে আমার রাজত্ব। তোর বাপের এখন আর আগের মতো তেজ নেই, একা একা আর কত কাল। তোকে একটা অপশন দিয়েছিলাম, আমাকে বিয়ে কর, দুজনে মিলে রাজত্ব করি, তা তো তুই শুনলি না। সো এখন তবে মর। বলেই মিশানের দিকে বন্দুক তাক করলো। সাথে সাথেই মিশানের গ্যাং ক্রাফটসের দিকে গান টার্গেট করলো, আর ক্রাফটসের গ্যাং মিশানের গ্যাংয়ের দিকে টার্গেট করলো। মিশান আর চোখে দেখেও ঠান্ডা মেজাজে হাসি দিল। রিল্যাক্সে পকেটে হাত রেখে ক্রাফটসের চোখে চোখ রাখলো। বেচারা ক্রাফটস মিশানের কথা মতোই কাজ করলো। এই বন্দুক দিয়ে আমাকে থ্রেট করছো ক্রাফটস? কাম অন, ভুলে যেও না আমি কিন্তু এই অস্ত্রের হাত ধরিয়ে আমার বেড়ে ওঠা। সো এসব না আমার কাছে খেলনাপাতি লাগে। তার থেকে আমরা অন্য টাইপের গেম খেলি, কেমন? অনেকটা হক চকিয়ে গেল, মাথায় হুশ এলো মিশানের সাথে বন্ধুযুদ্ধে পারা যাবে না। এক্ষেত্রে এটা বাইরের কান্ট্রি, তার উপরে মিশানের ট্যালেন্ট। তুমি কি বলতে চাইছো? শত্রুতা তোমার আমার সাথে। আমার গ্যাংদের থেকে পিস্তল সরিয়ে নিতে বলো তোমার গ্যাংকে, আর ওদের সরে যেতে বলো। যুদ্ধটা তোমার আমার মাঝে হবে। মিশান খান কি সেটা কিন্তু জানোই। মিশানের সাথে ক্রাফটস ফাইটিং শুরু করে দিল। মিশান একা হাতে নিজেকে সেভ করছে। ক্রাফটস যতবার অ্যাটাক করার চেষ্টা করছে ততবারই ফেল করছে। মিশান এমন একটা জিনিস যে কুংফু থেকে শুরু করে সব ধরনের মারপিট পারে। এদিকে ক্রাফটসের সাথে থাকা চালাফেলারা মিশানের গ্যাংয়ের উপর অ্যাটাক করতে শুরু করে। মিশানকে পিছন থেকে একজন এসে আঘাত করতে নিলে ওর বেল্টে লাগিয়ে রাখা ছুরি বের করে সামনে থেকে পিছনে আঘাত করে। লোকটি মাটিতে নুইয়ে পড়ে। এদিকে ক্রাফটস পিস্তল বের করে ফায়ারিং শুরু করে দিয়েছে, বাট প্রতিটা গুলি মিশানকে ক্রস করেছে। পিস্তলের গুলি শেষ হতেই মিশান একের পর এককে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে, আর এবার হাতের মুঠে ছুরি নিয়ে ক্রাফটসের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রাফটস মিশানকে অ্যাটাক করার জন্য পুরো গ্যাং ধরে নিয়ে এসেছিল। মিশানের সাথে যতজন ছিল তারা পেরে উঠছিল না, কিন্তু মিশানের কাছে এসেই সবাই ফেল হয়ে যাচ্ছিল। মিশানকে এখনও কেউ একটা আঁচও দিতে পারেনি। একের পর এককে মেরে মিশান ক্রাফটসের দিকে যাচ্ছে। ক্রাফটস ওর পিস্তলের গুলি চেঞ্জ করতে নিলেই মিশান ওর হাতের মধ্যে অ্যাটাক করে ছুরি দিয়ে। অনেকটা কেটে যায় ক্রাফটসের হাত। ছুরিটা ছোট হলেও এইটা দিয়ে মিশান অনেক এক্সপার্টলি মার্ডার করতে পারে। কুংফু ভালো জানাই মিশান প্রায় সবকটাকে মেরে লাশ করে দিয়েছে। ক্রাফটসের বুক বরাবর দুটো ঘুষি মেরে পায়ের হাঁটুতে ছুরি দিয়ে আঘাত করতেই ক্রাফটস মাটিতে নুইয়ে পড়ে। মিশানের রাগ অনেকটা হাইপার হয়ে গেছে। স্যার দেখুন, ওটা মিশন ম্যাম না? গাড়ির ভিতর থেকে সামনের দিকে ভালো করে দেখে। তাই তো দেখা যাচ্ছে, কিন্তু এই মাঝপথে? স্যার ওরা মেবি বিপদে আছে, দেখুন মারামারি হচ্ছে তো। হ্যাঁ তাই তো দেখছি, গাড়িটা তাড়াতাড়ি টানো, ওদের সাহায্য করতে হবে। বারবার বলেছি আমার পিছু ছেড়ে নিজের রাস্তায় মনোযোগ দিয়ে চল, এমনিতেই সাকসেস হবি। সোজা কথা কেন বুঝিস না তুই? আসলে হয়েছেটা কি জানিস? তোর মৃত্যুটা না আমার হাতে, তাই ঘুরে ফিরে বারবার তুই আমার সামনে আসিস। মিশন একবারের বেশি কাউকে ওয়ার্নিং দেয় না, কিন্তু দেখ তোর বেলায় আমার বারবার নিয়ম ভঙ্গ হয়েছে। 1000 বারের কম হবে না তোকে আমি ওয়ার্নিং দিয়েছি। কেন 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 বল, কবে শুধরাবি তুই? ক্রাফটসের বুকের উপর পা রেখে। তোকে শেষ না করা অবধি থামবো না। যতবার আমি হেরে যাব ততবার আমি নতুন করে ফিরে আসবো তোকে শেষ করার জন্য। যতবার তুই আমাকে মেরে ফেলবি ততবার এই স্ক্রাব ফিরে আসবে তোকে ধ্বংস করতে। দম আছে বস, পায়ের নিচে থেকেও মিশনকে শেষ করার স্বপ্ন দেখছিস। শুন, জীবন একটাই,
এটা সিনেমা নয় যে একেবারে মোড়ে 7 বার জন্ম নিবি। সো ইউর টাইম ইজ আপ। বলেই মিশান এবার পিস্তল বের করে ক্রাফটসের দিকে তাক করলো। এইদিকে তীব্ররা ছুটে এলো মিশানদের হেল্প করতে। তার আগেই তীব্রর সামনে মিশান একের পর এক গুলি দিয়ে আশেপাশে যতজন চেলাফেলা ছিল ক্রাফটসের সবগুলোকে শ্যুট করে দিল। তীব্রর সামনে ওরা মাটিতে নুইয়ে পড়ল। তীব্র হতভম্ব হয়ে মিশানের শ্যুট করা দেখছিল। এবার বন্দুকে গুলি ভরে মিশান সব কটা গুলি ক্রাফটসের উপর চালালো। হাতের মধ্যে রক্তের ছিটে এসে মিশানের হাত দিয়ে রক্ত চুয়ে পড়ছে। মিশান কিছু না ভেবেই পিছনের দিকে ঘুরতেই বন্দুক তাক করলো। ভেবেছে ক্রাফটসের লোক। ভালো করে তাকিয়ে দেখে তীব্রকে দেখে বন্দুক নিচে নামায়। মিশানের চোখের দিকে তাকানো যাচ্ছে না। রাগে চোখে রক্ত উঠে গেছে মিশানের। এই প্রথম তীব্র মিশানের আসল রূপ দেখল। কতটা নির্দয় হলে একটা মেয়ে হয়ে এভাবে মানুষ মারতে পারে। তীব্র আর কোনো কথা বলল না। মিশানও কিছু বলল না। গাইস, আর ইউ অল ওকে? Yes, ma'am. We are all right. ক্লিন হেয়ার ইমিডিয়েটলি, আই শুড গো। Yes, ma'am. মিশান দুজন গার্ড নিয়ে হোটেলের উদ্দেশ্যে চলে গেল। এদিকে বাকিরা ডেড বডিগুলোর সাথে সাথে প্যাকিং করে প্লেসটা পুরো ক্লিন করে ফেলল। সব কটাকে গাড়িতে তুলে একটা ব্রিজের উপর গিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দিল। তীব্ররা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। হোটেলে ফিরে গেল। তীব্র ফ্রেশ হয়ে রুমে এসে নিশ্চুপ হয়ে শুয়ে আছে আর চোখ বন্ধ করে মিশানের সেই কঠিন রূপ কল্পনা করছে। এদিকে মিশান ফ্রেশ হয়ে বের হতেই ওর বাবার কল এসে গেল। ইয়া ড্যাড। ওয়েল মাই ডটার। ড্যাড, আই এম কমপ্লিটলি ওকে। আমার কিছু হয়নি, গায়ে একটা সামান্য চোটও লাগেনি। প্লিজ ডোন্ট ওয়ারি ড্যাড। ওয়েল মাই ডটার, আমার তোমার উপর ভরসা আছে যে মিশন খান আমার একমাত্র। মিশন বাবার কিচ্ছু হতে দেবে না, বিকজ শি ইজ ডটার অফ রাইহান খান। ইয়া ড্যাড, আই নো আমার কিছু হলে আমার ড্যাড আমার থেকে বেশি কষ্ট পাবে। সো হ্যাঁ বাবা, তোকে নিয়ে আমার টেনশন নেই, কিন্তু ক্রাফটসের কথা শুনে একটু টেনশন হচ্ছিল। শালা মানুষের জন্মই নাও মেরে দিয়েছিস, একদম পারফেক্ট হয়েছে বাবা। আর ইউ শিওর হি ইজ ডেড? ইয়া ড্যাড, আই এম কমপ্লিটলি শিওর। একটা মানুষের বুকে এক নাগাড়ি 6টা গুলি চললে তার কি বেঁচে থাকার কথা ড্যাড? ওকে বুঝলাম, তাহলে এখন রেস্ট নাও। ওকে ড্যাড। অ্যান্ড বি কেয়ারফুল। ওকে, গুড নাইট ড্যাড। গুড নাইট মাই ডটার। মিশান ফোনটা রেখে লম্বা ঘুম দিল নিশ্চিন্তে, যেন কিছুই হয়নি। এদিকে তীব্র সে ঘুমানোর চেষ্টা করেও ঘুমোতে পারছে না। শুধু মিশানের সেই দৃশ্য মনে পড়ছে। পরদিন সকালে মিশান ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য বুফেতে চলে গেল। আর তীব্র সকালে খাবে না বলে বায়না করলেও পলাশ প্রীতম জোর করে নিয়ে যায়। বুফেতে গিয়ে দেখে মিশান আপন মনে সুন্দর করে চুপচাপ খাচ্ছে, যেন কিছুই হয়নি। মানুষ এতটা স্বাভাবিক কিভাবে হয়ে যায়? ছেলে হলে একটা কথা ছিল, মেয়ে হয়েও এত কঠিন, এ তো তীব্র থেকেও কঠিন। মিশানকে তীব্ররা দেখে অনেকটাই অবাক। পলাশ প্রীতম হাঁ করে তাকিয়ে দেখছে। এদিকে তীব্র মিশানকে দেখেও না দেখার ভান করে অন্য টেবিলে বসে পড়ে। তীব্রর কেন জানি মিশানের দিকে তাকাতেই খুব রাগ হচ্ছে। প্রীতম, একটা জিনিস খেয়াল করেছো? আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? দুজন দুজনের দিকে তাকিয়ে। বাংলাদেশে যখন মিশন ম্যাম গিয়েছিল, তীব্র স্যার কেমন হুট করে বদলে গেল। সব সময় মিশন ম্যামের পিছন পিছন ঘুরতো, আর এখানে এসে যে জানতে পারলাম মিশন ম্যাম আর তীব্র স্যার একই জলের মাছ। সেই তীব্র স্যার মিশন ম্যামের থেকে কেমন জানি দূরে দূরে থাকতো। যে স্যার একটা ঘরোয়া লক্ষ্মী মেয়ে বিয়ে করবে, যে স্যারের অনেক কেয়ার করবে, স্যারের মাকে সময় দেবে। কিন্তু মিশন ম্যাম তো উল্টো একদম। উনি দেখাশোনা কি করবে, আর উল্টো ওনাকে দেখাশোনা করতে হবে। পিছন থেকে জেসি বলে উঠল। ওরা পিছনে তাকিয়ে দেখলো। আরে তোমরা? তোমাদের সব কথাই আমি শুনে নিয়েছি। ও, তাহলে তো হলোই। তা বলো তো, তোমাদের ম্যামের কি অবস্থা? মিশন ম্যাম
এর একটাই কথা, বিয়ে যদি করতেই হয় তাহলে উনি ওনার লেভেলের একজনকেই বিয়ে করবে। তোমাদের আইডিয়া নেই লন্ডনে কত ছেলে মিশন ম্যামের জন্য পাগল, শুধু মিশন ম্যামকে ভয় পায় বলে মিশন ম্যামকে জোর দিয়ে কিছু বলতে পারে না। সেটা কি আমাদের তীব্র স্যারও কম নাকি? কি করা যায় বলো তো এদের জন্য? আমি ভাবছি কি কোনোভাবে কি এদেরকে যদি একেবারে মিলিয়ে দেওয়া যায়। গ্রেট আইডিয়া, কিন্তু কিভাবে সম্ভব? সেটাই ভাবতে হবে। তীব্র অন্য টেবিলে খেতে বসলেও কেন জানি খেতে মন চাইছে না। কি মনে করে যেন খাবার অর্ডার করতে যেয়েও উঠে রুমে চলে গেল। মিশান খাওয়ার মধ্যেই চোখ তীব্রের দিকে গেল। তীব্র তো কেবলই এসেছিল, না খেয়ে চলে গেল। মিশান ভাবতে ভাবতেই মিশানের চোখ পড়ল তীব্রর হাতের দিকে। ওর ডান হাতটা ব্যান্ডেজ করা। মিশান খাওয়া শেষ করেই প্রীতম পলাশকে জিজ্ঞেস করলো হাতে কি হয়েছে তীব্রের। ওরা উত্তর দিল তার রুমের কারেন্টের সুইচে মেবি প্রবলেম ছিল। রাতে রুমের লাইট অন করতে যেয়েই হাতে শক খেয়ে অনেকটা কেটে যায় হাত। রুমের সাথে বারান্দায় গিয়ে তীব্র পকেটে হাত দিয়ে এক মনে তাকিয়ে আছে। হঠাৎ রুমে নক পড়ল। দরজা খুলতেই অনেকটা অবাক হলো তীব্র। মিশান এসেছে। মিশানের পিছনে এক হোটেল বয় খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আসতে পারি? হ্যাঁ আসো। হঠাৎ কি মনে করে রুমে এলে? বলছি। মিশান হোটেল বয়কে ইশারা করতেই খাবার টি টেবিলে রেখে চলে গেল। তীব্র তাকিয়ে তাকিয়ে দেখছে। খাবার এনেছো কেন? আপনার জন্য। আমার খিদে নেই, খাবো না। মন খারাপ? পকেটে হাত দিয়ে দাঁড়াতে দাঁড়াতে। মন খারাপ হবে কেন? আপনার কথায় প্রকাশ পাচ্ছে। হুম। আচ্ছা যাই হোক, খাবারটা খেয়ে নিন, না খেলে শরীর খারাপ করবে। বললাম তো খিদে নেই। খিদে নেই নাকি হাতে ব্যান্ডেজ বলে খেতে পারছেন না, কোনটা? বসুন। কেন? আরে বসুন তো আগে, এত প্রশ্ন করেন কেন? তীব্র সোফায় বসতেই মিশান তীব্রর সামনে বসলো। টি টেবিলে রাখা খাবারটা নিয়ে নিজের হাতে তীব্রকে খাবারটা খাইয়ে দিতে গেলে তীব্র খানিকটা না অনেকটাই অবাক হলো। মিশান তীব্রকে খাইয়ে দেবে ভাবনার বাইরে নির্বাক হয়ে তাকিয়ে আছে মিশানের দিকে। কি হলো, তাকিয়ে আছেন কেন? নিন খান। তীব্র চুপচাপ খেয়ে নিল খাবার আর মিশানের দিকে তাকিয়ে আছে। মিশানকে দেখে কত নর্মাল লাগছে, অথচ এই মেয়েই নাকি এত হিংস্র রূপ নিতে পারে। সত্যি মিশান এমন এক নাম যে নামটা শুধু ওর সাথেই মানায়। পরিবেশের সাথে যেন ও বদলে যায়। খাবার খাওয়া শেষ। মিশান তীব্রর পাশে বসে আছে, টুকটাক কথা বলছে। আজকের বিকেলের ফ্লাইটে ওরা যার যার দেশে পাড়ি জমাবে। আচ্ছা মিশান, তুমি এই পেশায় কত বছর ধরে নিয়োজিত? আর 10 বছর। তুমি এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট, ভালো কিছু করতে পারতে, তাহলে এই পেশায় কেন? এই মাফিয়া রাজ্যে পা দিয়েছিলাম একটা মিশনে, কিন্তু কালে কালে এটা আমার জীবনে প্যাশন হয়ে দাঁড়িয়েছে। ঠিক বুঝলাম না। পরে বলবো নি কেমন? আপনি রেস্ট নিন। রাগ করে চলে যাচ্ছ? এখানে রাগ করব কেন? না, এভাবে এড়িয়ে যাচ্ছ ভেবে বললাম। মুড নেই বলার, অনেক সময় আছে মিস্টার তীব্র, আরও 1000বার দেখা হবে। যদি কখনো বলার মুড হয় তখন বলবো। মিশানের এভাবে এড়িয়ে যাওয়াটা তীব্রের পছন্দ হলো না, অনেকটাই রাগ হলো। তীব্র মুখের উপর নিজের দর দেখিয়ে চলে গেল। ভেবেই রাগ হচ্ছে। তীব্রর কাছে এটা অনেকটা বেয়াদবির মতো লাগছে। মিশানটা ভুলে গেছে তীব্রর প্রতিও দুর্বলতা। মনে মনে মিশান কিছু একটা নিয়ে হিসেব মেলাতে ব্যস্ত, যা কাউকে বোঝাতে দিতে চাইছে না। মিশানকে তাড়া করে বেড়াচ্ছে অঙ্কটা। বিকেল হতেই জাপান বিদায় নিয়ে যার যার দেশে পাড়ি জমানোর উদ্যোগে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে শেষবারের মতো দাঁড়িয়ে কথা বলছে তীব্র মিশান। সো মিস্টার তীব্র, শুধু কাজের জন্য নয়, সময় করে অবশ্যই লন্ডনে আসবেন। হ্যাঁ, একই কথা তোমাকেও। বাংলাদেশে অবশ্যই যাবে বেড়াতে। বাংলাদেশ তো যাবই, কিন্তু আপনার কিন্তু মাস্ট আসা চাই লন্ডন। একজন বিজনেস পার্টনার হিসেবে নয়, অ্যাজ এ ফ্রেন্ড ইনভাইট করেছি, আসবেন কিন্তু। অবশ্যই আসবো। সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আপনিও ভালো থাকবেন। গুড বাই মিশান।
আবারও দেখা হবে। দুজন দুজনকে বাই জানিয়ে দুই দিকের গন্তব্যে চলে গেল। প্লেন আকাশপথে যাত্রা শুরু করার পর দুজনের মনে হলো একজন আরেকজনকে মিস করছে। কেন জানি ভিতর থেকে একটা অন্যরকম চিনচিনে ব্যথা অনুভূতি হচ্ছে দুজনেরই। এই চিনচিনে ব্যথার কারণ ওরা নিজেরাই নিজের আত্মার উপর জুলুম করে আত্মার চাওয়াকে প্রাপ্তি না দিয়ে মস্তিষ্কের কথাকে প্রশ্রয় দিচ্ছে। ভিতরের কথাগুলো প্রকাশ করার কায়দাটা কারো জানা নেই। বাংলাদেশে পা পড়তেই তীব্র মিনিটখানিক দেরি না করে অফিসে চলে গেল। প্রীতম পলাশকে বাড়িতে চলে যেতে বলেছে, কারণ তুলনামূলকভাবে সব গার্ডদের থেকে তীব্র ওদের দুইজনকে খাটায়। ওরা দুইজন সবচেয়ে বিশ্বাসী কর্মী। তীব্র অফিস যেতেই কাজে লেগে গেল। বাংলাদেশে তীব্রের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে শত্রুর পরিমাণ অনেক বেশি। পায়ের উপর পা তুলে সিগারেট হাতে নিয়ে টানছে আর ল্যাপটপে কিছু একটা দেখছে। তীব্রর সামনে দাঁড়িয়ে আছে 10-12 জন গার্ড। ল্যাপটপে একটা ভিডিও টেনে টেনে দেখছে। মেয়েটাকে কোথায় মেরেছেন? স্যার, মতিঝিল ব্রিজের আগে। মেয়েটা ভিডিও তার এক কাজিনকে পাঠায়, আর ফোনটা নিয়ে পুলিশের কাছে যাওয়ার আগেই ওকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। ওর বয়ফ্রেন্ড ওর আইডির পাসওয়ার্ড জানতো। ওর আইডিতে এই ভিডিও দেওয়ার পর সাথে সাথে ও সবুজকে দেখায়। সবুজ? স্যার, আমাদের গ্রুপের যে নিয়ম এসেছে ধানমন্ডিরটাই। ও আই সি। তীব্র এতক্ষণ যে ভিডিওটা দেখছিল এটা ছিল তীব্রর চিরশত্রু আলী আজাজ নারী পাচারকারীর। একটা মেয়ে দেখে সেটা ভিডিও করেছিল। ভালো ঘরের সুন্দর মেয়েদের কিডন্যাপ করে বিভিন্ন দেশে বেচে দেয় আলী আজাজ। তীব্রর ব্যবসায় আর যাই হোক, দুটো জিনিস নেই, নারী পাচার আর মাদকদ্রব্য। এগুলোকে তীব্র অতি নিম্নমানের মনে করে। কঠিন হিংস্র তীব্রের পিছনে কোনো এক নরম মনে তীব্র বাস করে। প্রায় 200 মেয়ে হবে। এতগুলো মেয়ের জীবন এভাবে শেষ হতে দেবে না। রাত প্রায় 12টা বাজে। সামনে রক্তাক্ত এক পুরুষ বসে আছে তীব্রর সামনে। ছেলেটাকে প্রচুর মারধর করা হয়েছে। ছেলেটা আর কেউ নয়, রুমি নামের মেয়েটা, যে কাজিনকে ভিডিও দিয়েছিল সেই ছেলে। স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার। তাহলে তুই পুলিশকে ইনফর্ম দিসনি কেন? তোকে ভিডিওটা দেওয়ার পর মেয়েটাকে গাড়ি চাপা দেওয়ার হয়েছিল, মানলাম, তুই কি জানিস না? তাহলে তুই এই ভিডিওটা দেখানোর সত্য কাউকে জানাসনি কেন? স্যার স্যার সত্যি বলছি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি রুমির মতো আমাকেও মেরে দেয়, সেই ভয়েই স্যার আমি কাউকে কিছু বলিনি। এবার তীব্র হাতে পিস্তল নিয়ে ছেলেটার দিকে তাক করলো। এবার সত্যিটা বল। যা, তোকে কথা দিলাম মারার আগে তোর সেই ইচ্ছা পূরণ করব। এখন সত্যিটা বল, না হলে আমার বলতে দেরি, কিন্তু বন্দুক থেকে চকলেট বেরোতে দেরি হবে না। সো ইয়োর টাইম স্টার্ট নাও। স্যার স্যার বলছি, মারবেন না আমায় স্যার, প্লিজ প্লিজ স্যার। কান্না করতে করতে হাত জোর করে বলছে, স্যার আমি রুমিকে অনেক পছন্দ করতাম, কিন্তু আমি ওকে বলার আগেই ও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যায়। ও সব সময় আমাকে ভাইয়ের চোখে দেখতো। অনেক চেষ্টা করেছি ওদের সম্পর্ক নষ্ট করার, কিন্তু পারিনি। ওদের বিয়ে ঠিক হয়ে যায়, তাই মেনে নিতে পারিনি আমি এটা। আমার এক এলাকার বড় ভাই আছে, আলী আজাজের ডান হাত। আমি ওর সাথে যোগাযোগ করে ওকে কিডন্যাপ করাই, আর ও কোনোভাবে পালিয়ে আসে। আর ওইখানে আরও মেয়েদের আটকে রাখা হয়েছে। অন্য একটা বেডায় ওই মোবাইলে ওইখানকার সব ভিডিও করেছে। আমাকে জানাতে আমি ওই ভাইকে দিয়ে দেই, তারপর ওকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ছেলেটা খুব কাঁদছে, কিন্তু তীব্র ছেলেটার সব কথা শোনার পর 1 সেকেন্ডও সময় না নিয়ে ওকে শ্যুট করে দেয়। তীব্র অলরেডি খোঁজ পেয়ে গেছে মেয়েগুলোকে কোথায় আটকে রেখেছে। চকবাজারের একটা পোড়া বাড়ির পিছনেই জেটার মতো আছে, সেখানেই মেয়েগুলোকে রেখে দেওয়া হয়েছে। দেরি না করে পুরো টিম নিয়ে তীব্র বেরিয়ে গিয়েছে সেখানকার উদ্দেশ্যে। যতগুলো গার্ড ছিল সব কটাকে মেরে মেয়েগুলোকে উদ্ধার করা হলো। যার যার ঠিকানায় পৌঁছে দেওয়া হলো মেয়েগুলো খুব করে তীব্রর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। রাত প্রায় 3টা বাজে।
তীব্র সবেমাত্র বাড়ি ফিরল। মাথাটা কেমন যেন ব্যথায় চাপ ধরেছে। ফ্রেশ হয়েই বিছানায় গা ভাসিয়ে দিল। রাত মানেই সব ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশের তারা দেখা। মিশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ কেন জানি খুব বেশি একা একা লাগছে, শূন্য শূন্য লাগছে কেন জানি। এমন সময় ছাদের গেটে নক পড়ল। ম্যাম, আসবো? মিশান পিছনে ফিরে তাকিয়ে দেখলো জেসি এসেছে। মিশান পারমিশন দিল। বলো কি বলবে? ম্যাম, আসার পর থেকে কিচ্ছু খাননি। আপনার কি শরীর খারাপ করছে? না, এমনি খেতে ইচ্ছে করছে না কিছু। ম্যাম, স্যার বারবার জিজ্ঞেস করছে আপনি খাননি কেন। আপনাকে ফোন করছে অনেকবার। আমি বলেছি আপনি ছাদে। স্যার বলেছে আপনাকে খাইয়ে তাকে জানাতে। আমি কি ছোট বাচ্চা? মানে ম্যাম, বুঝলাম না। আমার খিদে পেলে আমি খেয়ে নেব, এত টেনশনে কিছু নেই, আমি ঠিক আছি। ঠিক আছে ম্যাম, তাহলে আমি আসছি। আমি কি যেতে বলেছি? না মানে ম্যাম, সরি ম্যাম। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ওকে ম্যাম। মিশান আবারও আকাশের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলছে না। পাশে জেসি দাঁড়িয়ে আছে চুপ করে। জেসি খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। ধবধবে ফর্সা গায়ের রং, লাল টকটকে ঠোঁট, মায়াবী চোখ। মেয়েটার কেউ নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে। মিশানের বাবা মিশানের দেখাশোনা করার জন্য বাংলাদেশ থেকে মেয়েটাকে এনেছে অনেক বছর ধরে। বয়সে মিশানের থেকে ছোটই হবে। জেসির কাজ মিশান ঠিক মতো খেলো কি না, কী খাবে, মিশান কোন জামা পরবে সেটা রেডি করে দেওয়া, মিশানের চুল আঁচড়ে দেওয়া, এইসব। কিছুক্ষণ পর মিশান বলে উঠল, আচ্ছা জেসি, তোমরা আমাকে দেখে ভয় পাও কেন? ম্যাম মানে মানে ম্যাম করে। ওকে, ফরগেট ইট। তুমি মেয়েটা খুব ভালো। এত এত গার্ড আমার, তারা বিপদে আমাকে প্রোটেক্ট করার জন্য। আর তুমি শুধু আমার পেছনে খাবার প্লেট নিয়ে দৌড়ানোর জন্য। তবু আমার তোমাকে ভালো লাগে। তোমার মধ্যে না একটা মামা ভাব আছে। ভবিষ্যতে তোমার সন্তানদের ভালো মা হতে পারবে। জীবনে প্রথম মিশানের মুখে এমন কথা শুনে জেসি একটু না অনেক বেশি অবাক হলো। মিশান কোনো দিনই গল্প করার জন্য কারোর সাথে 5 মিনিট সময় নষ্ট করেনি। কাজ ছাড়া কারোর সাথে একটা ছাড়া তো দুটো কথা বলেনি। শুধুমাত্র মাঝে মাঝে মিশানের বাবার সাথে দু একটা কথা বলে। অবসর সময়েও মিশান একাই থাকে। চুপচাপ থাকা আর একাকিত্বের মাঝে যেন ওর অন্যরকম টান। একা থাকতেই মিশান ভালোবাসে। আজ কি মনে করে এই প্রথম কাজের টপিক ছাড়া ইজিলি ভালো মতো কথা বলছে। যেখানে মিশানের প্রতিটা কথায় রাগ প্রকাশ পাই, সেখানে এত ঠান্ডা মেজাজে কথা বলছে। জেসি চুপচাপ মিশানের কথা শুনে যাচ্ছে। তো বিয়ে করছো কবে জেসি? বিয়ে মানে ম্যাম? কথাটা শুনে ভিতরে ধক করে উঠল। প্রীতম ছেলেটা ভালোই, অনেক সুখে রাখবে তোমায়। অবাক হচ্ছ আমি কি বলছি এসব ভেবে? মিশানের চোখ ফাঁকি দেওয়াটা এত ইজি না। এত বছর ধরে চলছো আমার সাথে, এইটুকু বুঝলে না আমায়? প্রীতমের সাথে তোমার চোখাচোখি হয় সে বিয়ে বাড়ি থেকে। আমার ধারণা যদি ভুল না হয়, তোমরা ইন এ রিলেশনশিপ। ম্যাম। আরে ভয় পাচ্ছ কেন? ভয়ের কিছু নেই এখানে। জীবনে চলার পথে কাউকে ভালো লাগতেই পারে। যাও, তোমাকে আমি কথা দিলাম, নেক্সট টাইম বাংলাদেশে গিয়ে তোমাদের ধুমধাম করে বিয়ে দেব আমি নিজে থেকে। ওকে? জেসি বুঝতে পারছে না কি রিয়াকশন দিবে। মিশানের কথাগুলো কানে বিশ্বাস করতে চাইছে না। আদৌ কি সত্যি শুনছে নাকি স্বপ্ন? রুমে যেই মিশান বিছানায় গা এলিয়ে দিল। কেন জানি মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে ওর, কিছু একটা। জেসি মিশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিশান চুপচাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়েছে। কি অদ্ভুত, এই মিষ্টি মেয়েটা দেখতে কত শান্ত আর ঠান্ডা মেজাজের, অথচ এর ভিতরে দয়া মায়া বলতে কিছুই নেই। ভিতরে শুধু রাগ আর জেদকেই পুষে রেখেছে। রেগে গেলে কত হিংস্র রূপ ধারণ করতে পারে সেটা ওর চেহারা দেখে আইডিয়ার বাহিরে।